রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাত পোহালেই 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম, দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স, চলাঞ্চলে থাকছে কোস্টগার্ডের টহল, মাঠে বিজিবি। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা, নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশনা, নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। চিনির নিয়ন্ত্রণহীন বাজারের নেপথ্যে এনবিআরের কুটচাল, 5% দেশি আর 95% হয় আমদানি। শিল্পরক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক 47 টাকা। বিলাসবহুল গাড়িতে সরকারি দপ্তরের স্টিকার, পাচার হচ্ছিল কোটি টাকার ইয়াবা। কক্সবাজারে গ্রেপ্তার 4 জনই চিহ্নিত মাদক কারবারি, দাবি র্যাবের। এবং ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা, আইন পাশ হওয়ায় ফিরতে হবে বাংলাদেশে, দিন কাটছে অনিশ্চয়তায়। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। তেহরানের পাশে থাকার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। একদিনের শোক ঘোষণা করেছে পাকিস্তান, তবে এখনও বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের নিহতের ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক বিবৃতিতে শোক জানিয়েছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইসিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে বলেন, তিনি সারা জীবন তার দেশের জন্য কাজ করে গেছেন। এদিকে সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী শোক জানিয়ে বলেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে রাইসির অবদান সবসময় স্মরণ করা হবে। জানান, তেহরানের পাশে আছে নয়াদিল্লি। এদিকে একদিনের জন্য সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাইসি এবং তার সঙ্গীদের সম্মানে অর্ধনমিত থাকবে দেশটির পতাকা। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গভীর শোক জানিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়ে বলেন, রাইসি রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে অমূল্য অবদান রেখেছেন। এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি চার্লস মিশেল। এছাড়াও রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছে তুরস্ক। তবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অন্তরা সেন, সময় সংবাদ। 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার 156টি উপজেলা পরিষদের ভোট। সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সোমবার সকালে নিজ নিজ কেন্দ্রের জন্য নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া উপকূলীয় অঞ্চলের 30টি উপজেলায় আগেই ব্যালট পাঠানো হয়। প্রচারণায় সংঘাত, হুমকি এবং প্রার্থীর পক্ষে জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও এবারও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নির্বাচন কমিশনের। প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যার ফলে নজরদারি এবং তত্ত্বাবধান আরও জোরদার হবে। ভোট সুষ্ঠু করতে 458 প্লাটুন বিজিবির পাশাপাশি এবারও দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা দিতে মেঘনায় মোতায়েন রয়েছে কোস্টগার্ড। অবশ্যই আমরা একটা সুন্দর, গ্রহণযোগ্য এবং সবাই প্রশংসা করে এবং একটা নির্বাচন উপহার দেব। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে 24টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে, আর বাকিগুলোতে ভোটাধিকার প্রয়োগ হবে স্বচ্ছ ব্যালট বক্সে। কনক আজাদ, সময় সংবাদ। দুর্নীতির কারণে সরকারের বিরুদ্ধে পুরো দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে দাবি করে বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটেও জনগণ কেন্দ্রে যাবে না। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি করার জন্য নয়, অপরাধের দায়ে জেলে ঠিকানা হয়েছে দুর্বৃত্তদের। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও ক্ষমতাসীনদের দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ করে সমালোচনা মুখর বিএনপি।
দলটির নেতারা বলছেন অধিকার হরণ করায় সরকারের প্রতি জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছে তা শিগগিরই বিস্ফোরিত হবে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ। বিএনপির সকল নেতাকর্মীকে জেলে পুরে তারা একটা নির্বাচন করেছে। জাতীয় সংসদ নির্বাচন জনগণ বয়কট করেছে বিএনপি এবং বিরোধী দলের ডাকে। উপজেলা নির্বাচনও জনগণ বয়কট করেছে। যেহেতু সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে, অন্যান্য সেক্টরও বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে এই অসন্তোষ কমে আরও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মধ্যে এই ধরনের বিস্ফোরণ আরও সামনের দিকে আমরা দেখতে পাবো। এটি এই সরকারের দুঃশাসন বা ম্যানেজমেন্টের ব্যর্থতার ফল। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির নামে যারা জনগণের সম্পদ ধ্বংস করে তারাই জনবিচ্ছিন্ন দল। বিএনপিকে নয়, বরং যারা অপরাধ করেছে সেই দুর্বৃত্তদের জেলে পাঠানো হয়েছে। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেল। তারা হচ্ছে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাসী। তারা কি নিরপরাধ? আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি 140 টাকা, প্রতি কেজি পরিশোধিত চিনিতে 48 টাকা এবং অপরিশোধিত চিনিতে 45 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তা চাহিদার মাত্র 5% পূরণ করছে। বাকি 95 20 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়। এ অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে 580 থেকে 600 মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে 700 মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 4500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন, তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের 1 কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় 48 রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে 66 থেকে 67 টাকা। চলতি অর্থ বছরের 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম বাড়ার প্রবণতা থাকায় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব মাহবুব হোসেন। বাজারে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যেরই উৎপাদন, আমদানি ও সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। চাহিদা বিবেচনায় নিয়ে গত রমজানে বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম।
এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সরকার প্রধানের নির্দেশনার কথা জানান। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং $1,00,000 মার্কিন সমমূল্যের। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের 1,05,000 টাকা এবং অন্যান্য নির্বাচন কমিশনারের 95,000 টাকা মাসিক বেতন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষ ভাতা হিসেবে তারা উভয় তাদের মূল যে বেতন তার 50%। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সরকারি দপ্তরের স্টিকার লাগিয়ে মাদক পাচারের সময় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রোববার রাত 2:15টার দিকে মেরিন ড্রাইভের পাতওয়ারটেকে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সরকারি স্টিকার লাগানো গাড়িটি চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব গাড়িটিকে আটকে তল্লাশি চালালে জব্দ হয় 7 লাখ পিসি ইয়াবা। গ্রেপ্তার হয় 4 জন। টানা 13 বছর ধরে চলা তথ্য প্রযুক্তি খাতের কর ছাড় সুবিধা বহাল থাকছে আগামী বাজেটেও। তবে বাজেট ঘোষণায় কবে থেকে এ খাতে কর বসবে তার সুস্পষ্ট বার্তা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। কর অব্যাহতি সুবিধা বহাল থাকলে তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলে দাবি করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। রাতে রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2011 সাল থেকে তথ্য প্রযুক্তি খাতের 27টি ডিজিটাল সেবায় কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার। 13 বছর ধরে চলা কর ছাড়ের এই সুবিধা শেষ হচ্ছে আগামী 30 জুন। কর ছাড়ের এই সুবিধার মেয়াদ বাড়ছে নাকি শেষ হচ্ছে তা দিয়ে দোলাচল চলছে কয়েক মাস ধরেই। সোমবার বেসিসের অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কর অব্যাহতি তুলে নিলে সংকটে পড়বে প্রযুক্তি খাত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, 30 সাল পর্যন্ত 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। তবে অনুষ্ঠানে কর ছাড়ের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। বলেন, আসছে বাজেটেও করমুক্ত থাকবে প্রযুক্তি খাত, তবে দীর্ঘমেয়াদে কর ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্যাক্সে যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, যেহেতু উনি আমাকে কথাটা বলেছেন হ্যাঁ আমরা আস্তে আস্তে কমাবো। আই থিঙ্ক একটা প্ল্যান দেওয়া হবে এই বাজেটে, অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং অন। অনুষ্ঠানে আগামী 1 বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা অনলাইনে দেওয়া হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি ইতালীয় অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে আসতে হতে পারে অভিবাসীদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে। অবৈধদের করোনাকালে বৈধ করে নেবার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগরপথেই 42,965 জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ইতালিতে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে।
কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের পার্লামেন্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আইনটা আগেই ছিল, সেটা তারা এখন নতুন করে পাস করছে যে ইটালিতে অবৈধদেরকে আর বৈধ করা যাবে না, ইউরোপের আইন মেনে চলতে হবে। ইউরোপ এবং ইতালি সরকার কঠিন অবস্থানে তাদের আলবানিয়া অথবা অন্য কোনো দেশে পাঠানোর জন্য, তাতে আমরা বাংলাদেশিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। মেলোনি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।